এই প্রশ্নটা আসে যে কতগুলো কোয়েশ্চেন আমরা অ্যাটেন্ড করব, কতগুলো কোয়েশ্চেন ঠিক করলে আমরা ইজিলি নেটটা পাস করতে পারবো বা আমরা জিআরএফটা ক্র্যাক করতে পারবো। জাস্ট সেটা, কারণ অনেক স্টুডেন্টদের এই বিষয়টা থাকে যে আমি সারাদিনে কিভাবে কত ঘন্টা পড়বো এবং কখন কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করব। ওয়েলকাম টু বিএসএসআই। বিএসএসআই নেট পেপার 1 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে সকলকে স্বাগত। সাধারণত আমরা দেখে থাকি এবং আমাদের কাছে প্রচুর এরকম কোয়ারিজ আসে যে নিজের যেটা একটা পেপার, মানে পেপার 2 এর ক্ষেত্রে আমি বলছি, সেখানে সকলেই খুব সাবলীলভাবে কোয়েশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সারগুলো দিয়ে আসতে পারেন, কিন্তু যেটাতে সব থেকে সমস্যা হয় নেট পেপার 1 এর ক্ষেত্রে, যেহেতু সেটা নিজেদের সাবজেক্ট নয়, মাদার সাবজেক্টের ক্ষেত্রে একটা অনেক দিন যাবৎ সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা, সেই সাবজেক্টের সাথে একসাথে থাকা চলা, তো যার ফলে তো দেখা যায় কি সেই সাবজেক্টটা অনেকটাই আয়ত্ত, কিন্তু পেপার 1 এর ক্ষেত্রে সেই আয়ত্তের ব্যাপারটা থাকে না, আটকে যাচ্ছে। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু মানে ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলো খুবই সমস্যাদায়ক, যেটা ধরে নিন লাইক এক্সাম্পল এরকম যে ডিআই এর পার্ট, বা ধরে নিন ম্যাথামেটিক্যালের কোনো আদার্স পোর্শন বা রিজনিং এর পার্ট, বা ধরে নিন ইএনভিএস এর পার্ট। হয়তো খুবই ইএনভিএস এর পার্টের ক্ষেত্রে কেন আমি আটকে যাচ্ছি বললাম, তার কারণ হচ্ছে যে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড দেখেন তাহলে দেখবেন যে প্রতি বছর নিত্য নতুন প্রশ্ন আসছে, আপডেটেড প্রশ্ন আসছে, যেটা যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্স এই জাতীয় জায়গার সাথে যদি লিঙ্ক না থাকে তাহলে সেই জায়গাগুলো পারা সম্ভব নয়। তো সেক্ষেত্রে, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ম্যাথামেটিক্যাল যে পোর্শনগুলো তাদের কাছে খুবই টাফ লাগে। তো কি করলে বা কিভাবে পড়লে এই আটকে যাওয়া থেকে বা পেপার 1টাকে আমরা সরলভাবে সহজভাবে আমরা আয়ত্ত করতে পারবো। এবং তার সাথে সাথে বলে রাখি, অনেক ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা ধারণা থেকে থাকে যে আমার তো সেকেন্ড পেপারটা নিজের পেপার, তো সেই জায়গা থেকে সেই পেপারটায় একটা ভীষণ ভালো পড়াশোনা করে আমি খুব ভালো স্কোর তুলবো, আর মোটামুটি আমি পেপার 1টা জাস্ট দেখে যাব বা পড়ে যাব। এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসবেন, কারণ যদি ঠিকঠাক ভালো রেজাল্ট করতে হয় নেট পাশের ক্ষেত্রেই বলুন বা জিআরএফ এর ক্ষেত্রেই বলুন, আপনাকে বোথ পেপার অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 একসাথেই একভাবে আপনাকে পড়তে হবে। এবং কোনো একটি পেপারকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি এবং আরেকটি পেপারকে কম গুরুত্ব দিয়ে কম একটু পড়লেই হয়ে যাবে, এই চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কিন্তু জিআরএফ ক্র্যাক করা বা নেটটা পাস করাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি হয়তো সে জায়গা থেকে পিএইচডি কাট অফটা হার্ডলি ক্র্যাক করতে পারেন, কিন্তু নেট বা জিআরএফ এর ক্ষেত্রে বোথ পেপারকে একইভাবে পড়তে হবে। আজকে আমার এই ভিডিওটা যে আমরা কিভাবে পড়বো, আমরা সবাই প্রস্তুতি নিই, এবং প্রস্তুতির ধরনটা আমরা কিভাবে নিলে বা কতটা স্মার্ট ওয়েতে নিলে যে আমি জানার জন্য পড়ছি একটা বিষয়টা আলাদা, জানার কোনো শেষ নেই। আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও বরাবর এই একই কথা বলে রাখি যে যদি কেউ জানার জন্য পড়ে তার জন্য এজ লিমিট থাকে না, তার জন্য জানার জন্য শেষ থাকে না। আজকে আমি যে আপনাদের কাছে এসেই এতগুলো কথা বলছি, আমি নিজেও বলতে পারি না যে আমি এ টু জেড সমস্ত কিছুটা জানি। এটা হতে পারে না কোনো মানুষের ক্ষেত্রে, হতে মানে এই কথাটা যদি কোনো টিচারও বলে থাকেন যে আমি সবটা জানি, এই কনসেপ্টটা টোটালি আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। সেটা যার যার পার্সোনাল চয়েস, তিনি কিভাবে বিষয়টাকে দেখছেন যে সব জানি কথাটা বলার ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে জানার কখনো শেষ নেই, আমরা আজীবন কাল ধরে পড়াশোনা করে যেতে পারি এবং জানতে পারি। তো সে জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা কম্পিটিটিভ এক্সাম বা একটা পরীক্ষাকে ক্র্যাক করার জন্য আমরা পড়ছি, সেই পরীক্ষাকে ক্র্যাক করার জন্য আমাদেরকে শুধু জানার জন্য পড়তে হবে এই ব্যাপারটা মাথা থেকে বার করতে হবে। আমি কি স্ট্র্যাটেজি বা কিভাবে পড়লে আমি সেই জায়গাটা ইজিলি ক্র্যাক করতে পারবো। আমার হাতেও 24 ঘন্টা টাইম আছে এবং যে জিআরএফ ক্র্যাক করছে তার হাতেও 24 ঘন্টাই টাইম রয়েছে, তাহলে সে কিভাবে পড়ছে তার জন্য সে জিআরএফটা ক্র্যাক করতে পারছে, আর আমার কোথায় খামতি রয়েছে যার জন্য আমি নেটটা পাস করতে পারছি না বা জিআরএফটা ক্র্যাক করতে পারছি না। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো যে কিভাবে পড়বে, কতক্ষণ পড়বে এবং কোন স্মার্ট ওয়েতে পড়লে সেইগুলো ইজিলি ক্র্যাক করা যায়, এবং যে ইউনিটগুলো আপনাদের কাছে
কাছে খুব টাফ মনে হয়, সেই ইউনিটগুলো আপনারা কিভাবে সহজে নিজের আয়ত্তে করতে পারবেন। চলুন দেখা যাক। প্রথমেই বলে রাখি যে এই প্রশ্নটা আসে যে কতগুলো কোয়েশ্চেন আমরা অ্যাটেন্ড করব, কতগুলো কোয়েশ্চেন ঠিক করলে আমরা ইজিলি নেটটা পাস করতে পারবো বা আমরা জিআরএফটা ক্র্যাক করতে পারবো। প্রথমেই আমি বলছি 70+ যদি আপনি প্রশ্ন সঠিক করেন তাহলে হচ্ছে একটা ভালো স্কোর করতে পারবেন, অর্থাৎ নেটটা কিন্তু আপনি পাস করতে পারবেন। 70+ যদি আপনি প্রশ্নের অ্যান্সার সঠিক করে আসেন তাহলে আপনি ভালো স্কোর করতে পারবেন, নেট আপনার ক্র্যাক করাটা ইজি। যদি আপনি 75 থেকে 80+ যদি প্রশ্নকে সঠিক অ্যান্সার করে আসতে পারেন তাহলে জিআরএফ এর জন্য শক্তিশালী অবস্থান, অর্থাৎ চূড়ান্ত কাট অফ বিষয় ভেদে পরিবর্তিত হয়। মানে আমরা দেখি যে এখানে নেট পেপার 1-এর ব্যাচের স্টুডেন্টকে যখন আমি গাইড করছি, আমি এখানে দেখবো যে বিভিন্ন সাবজেক্ট থেকে এখানে বিলং করছে। কেউ বাংলা আছেন, কেউ সংস্কৃত আছেন, কেউ এডুকেশন আছেন, কেউ ইংলিশ আছেন। এবার প্রত্যেকটা সাবজেক্ট বেসিসে আমাদের প্রত্যেক বছরের কাট অফ ভিন্ন ভিন্ন হয়। তো সেই ভিন্ন কাট অফকে মাথায় রেখে আপনি যদি 75 থেকে 80+ কোয়েশ্চেনকে যদি আপনি সঠিক করে আসতে পারেন তাহলে কিন্তু আপনার যতই বিষয় ভেদে কাট অফ আপনার ভিন্ন ভিন্ন হোক না কেন, জিআরএফ এর একটা চূড়ান্ত জায়গা থাকবে আপনার কাছে যে আপনি জিআরএফটা ক্র্যাক করতে পারছেন, বা ধরে নিতে পারেন রেজাল্টের আগে যে 80টা প্রশ্ন আপনার ঠিক হচ্ছে, মানে আপনার জিআরএফ হাতে চলে আসছে। নেক্সট হচ্ছে প্রথমে যেটা আমাদের বুঝতে হবে, ডে 1 থেকেই আমি বলে আসি যে সিলেবাসটাকে বুঝে নিতে হবে। আমরা অনেক সময় দেখি যে একটি প্রশ্ন হয়তো এসছে, কোথা থেকে কোন ইউনিট থেকে দেওয়া হয়েছে সেই সেই মানে লিঙ্কটাই আমরা ধরতে পারি না। হয়তো আইসিটি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা বুঝতেই পারি না যে আইসিটির ঠিক এক একজন তো এরকম আছে যে আইসিটি থেকে দেওয়া হয়েছে এই ইউনিটটাকেই ধরতে পারে না, মানে বুঝতেই পারে না যে আইসিটির এটা প্রশ্ন। এটা একটা যেরকম বিষয়। সেকেন্ড হচ্ছে আর একটা যেটা বিষয় যে হয়তো সে ধরতে পারলো যে আইসিটি ইউনিট থেকেই দেওয়া হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তার কোন পোর্শন সাব টপিক থেকে এই কোয়েশ্চেনটা কভার হয়েছে। আপনি যদি দেখুন আপনার কাছে 100টা প্রশ্ন আছে, মানে আপনি 100টা প্রশ্নই আপনার কাছে কমন আসবে এটা কিন্তু হতে পারে না। যারা জিআরএফ ক্র্যাক করে তাদের কাছেও আপনি যদি জিজ্ঞাসা করেন যে তারা কি 100টা প্রশ্নই কি সঠিক করে আসছেন বা 100টা প্রশ্নই কি তাদের কাছে জানা রয়েছে, সেটা কিন্তু নয়। তাদের কিছু প্রশ্ন আননোন থাকবেই। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো আননোন আছে সেই প্রশ্নগুলোকেও আমি, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, আমি তো অবশ্যই করে আসবো, আমি ছেড়ে আসবো না। কিন্তু সেখানে আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে এলিমিনেশন করছেন অপশনকে। তো আপনার যদি বেসিক একটু হলেও ইউনিট সম্পর্কে আইডিয়া থাকে এবং ইউনিটের যে সাব টপিকগুলো রয়েছে সেই সাব টপিক রিলেটেড যদি সামান্যতম যদি আইডিয়া থাকে তাহলে আপনি মোটামুটি মানে জাস্ট নেগেটিভ মার্কিং নেই বলে আপনি জাস্ট অ্যান্সারটুকু করে আসতে পারবেন। এবং যে 4টে অপশন দেওয়া রয়েছে আপনি ইজিলি সেই দুটো অপশনকে এলিমিনেট করতে পারবেন, এবং বাকি দুটো অপশনের মধ্যে হয়তো আপনার একটু অসুবিধা হবে চুজ করতে যে সঠিক অ্যান্সারটা কি, কিন্তু তবুও আপনি বাকি দুটো অপশনকে তো এলিমিনেট করতে পারছেন। তো এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ইউনিট কোথায় কোন ইউনিটে কি আছে এবং তার সাথে সাথে সেই ইউনিটের সাব টপিক কি কি কভার করা রয়েছে এটা কিন্তু বুঝতে হবে। এবং আমি বলবো যে মুখস্থ নয়, মানে এটা বোঝার অর্থ এটা নয় যে আমি টোটালি সিলেবাসটাকে মুখস্থ করে যাব, মুখস্থ না, জাস্ট মেমোরাইজ ভাবে বা একটা মাইন্ড ম্যাপের সাহায্যে বা সিকোয়েন্স ওয়াইজ আপনাকে সিলেবাসটা জাস্ট মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি সিলেবাস মুখস্থ না, জাস্ট একটা বোঝা, একটা রুট ম্যাপ করা যে কোন পোর্শনটাতে কি রয়েছে। ঠিক এইভাবেই একটা দেখুন সাজানো আছে যে পরপর ইউনিট ওয়াইজ 10টা ইউনিটেতে কি কি রয়েছে। কি আছে, প্রথমে টিচিং অ্যাপটিটিউড রয়েছে, দেন সেকেন্ডে হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড রয়েছে, থার্ডে হচ্ছে কম্প্রিহেনশন রয়েছে, ফোর্থে কমিউনিকেশন রয়েছে, ফিফথে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড রয়েছে, সিক্সথে লজিক্যাল রিজনিং রয়েছে, সেভেন্থ ডেটা ইন্টারপ্রিটেশন, এইথ আইসিটির পাঠ রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, নাইনথে কি রয়েছে ইএনভিএস রয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট,
আর লাস্ট আমাদের 10th ইউনিটে কি রয়েছে না হায়ার এডুকেশন সিস্টেম রয়েছে। এবার আপনাকে কিভাবে বুঝতে হবে যে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কি কি সাবটপিক কভার করা হয়েছে, সেই সাবটপিকগুলোকে আপনাকে জাস্ট কোনো সিকোয়েন্স ওয়াইজ হোক বা কোনো মাইন্ড ম্যাপ, কোনো রুট ম্যাপ এই অনুযায়ী হচ্ছে মুখস্থ, মানে মুখস্থ না, জাস্ট একটা মাথায় রাখা। এবং এই 10টা ইউনিটকে এইভাবে আপনাকে একটু মনে রাখতে হবে, সামারাইজ করে একটু জাস্ট মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি মুখস্থ করবেন না, সিলেবাস মুখস্থ করার বিষয় নয়, জাস্ট একটা বোঝার বিষয় যে আপনাকে যেখান থেকে প্রশ্নটা দিচ্ছে যাতে আপনি ধরতে পারেন প্রশ্নটা। এবার আসছি আপনি কিভাবে পড়বেন, কোন সপ্তাহে কিভাবে। ধরে নিন কেউ নতুন রয়েছে, একদম প্রথম শুরুয়াত করছে নেটের পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে বা শুরুয়াত করছেন, তাদের ক্ষেত্রে, যারা পুরনো রয়েছেন তাদের ক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো যে মক টেস্ট প্র্যাকটিস করুন, বিভিন্ন চ্যালেঞ্জিং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে ট্যাকেল করার চেষ্টা করুন, কোথায় গিয়ে আপনার আটকাচ্ছে সেই জায়গাগুলোকে দেখুন, যে সেটাকে আইডেন্টিফাই করুন এবং সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। এটা কিন্তু যারা একদম নতুন ব্যাচ, নতুন নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তারা কিভাবে পড়াটা শুরু করবে, প্রথম সপ্তাহে কি পড়বে, প্রথম সপ্তাহ তার টার্গেটে থাকবে টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড, এই দুটো ইউনিট পড়া। কেননা হচ্ছে যে এই দুটো ইউনিট থেকে প্রচুর প্রশ্ন আসে, যেরকম রিসার্চ অ্যাপটিটিউড থেকেও প্রশ্ন আসে এবং ঠিক সেইভাবে টিচিং অ্যাপটিটিউড থেকেও প্রশ্ন আসে, এবং যে পুরনো PYQ রয়েছে সেগুলোকেও দেখা। এবং প্রথম একদম টিচিং অ্যাপটিটিউডের মধ্যে যা যা সাবটপিক রয়েছে সেটার কনসেপ্টকে একদম ক্লিয়ার করা। ঠিক একইভাবে রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে সেম, যা যা সাবটপিক রয়েছে সেই সমস্ত সাবটপিকের কনসেপ্ট যা রয়েছে ক্লিয়ার করা, কোনো কনফিউশন, কোনো কোয়ারিজ যাতে না থাকে। যদি কোয়ারিজ থেকে থাকে সেই কোয়ারিজ ধরে সেই টপিকটাকে ক্লিয়ার করা। দ্বিতীয় সপ্তাহে আপনারা কি পড়বেন, দ্বিতীয় সপ্তাহে আপনারা পড়ছেন কমিউনিকেশন, কম্প্রিহেনশন, আইসিটি। কমিউনিকেশন A to Z যা যা সাবটপিক রয়েছে সেগুলোকে ধরে ধরে পড়া, এবং ঠিক একইভাবে আইসিটির পার্টে তো ঠিক সেম। এবং আইসিটির পার্টেতে আমি বলবো যে ফুল ফর্মগুলো অবশ্যই পড়বেন, একটা নোট খাতা করবেন, যে খাতাটাতে হচ্ছে যে ফুল ফর্মগুলোকে লিখে রাখবেন এবং প্রতিদিন সেই ফুল ফর্মগুলোকে দেখবেন। আর এক তো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে মুখস্থ করতে হবে ফুল ফর্ম, কারণ সেটা মুখস্থ না করলে খুবই অসুবিধাজনক ব্যাপার। এবং মুখস্থ করার পর রেগুলার বেসিসে সেই ফুল ফর্মগুলোকে একবার করে জাস্ট সকালবেলাতে উঠে জাস্ট খাতাটা খুলে দেখে নেওয়া যে কি আছে, তাহলে কি হবে, আপনি ভুলে যাবেন না, আপনার মেমোরিতে থেকে যাবে বিষয়টা। কম্প্রিহেনশন আমি কি পড়বো, এটা প্রশ্ন যে কম্প্রিহেনশন আমি পড়ার কি আছে। আপনি যদি দেখেন যে নেটের পেপার 1-এর ক্ষেত্রে সবসময় যে ইজি কম্প্রিহেনশন আসে তা কিন্তু নয়, যে আমরা ইজিলি হচ্ছে যে একদম প্যাসেজ থেকে কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পেয়ে যাব, এরকম কিন্তু নেটের ক্ষেত্রে সবসময় দেখা যায় না যে এরকম কম্প্রিহেনশন আসছে। অনেক সময় ডিপলি আপনাকে সেই ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হচ্ছে যে কি বলতে চেয়েছে, বা যিনি লিখছেন তার রাইটারের যে অভিমত যেটা আছে সেটা কি ব্যক্ত করতে চেয়েছেন তিনি, সেখান থেকেও কিছু প্রশ্ন আসে। বা এই প্যাসেজটা থেকে কি টাইটেল দেওয়া যেতে পারে সেই প্যাসেজটার, এরকম প্রশ্ন আসে। তো তার জন্য কম্প্রিহেনশন রেগুলার বেসিসে ভিন্ন ভিন্ন কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। সকালবেলা উঠে আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা করে কম্প্রিহেনশন এবং একটা করে ডিআই প্র্যাকটিস করা। যদি আপনারা প্রতিদিন একটা করে ডিআই এবং একটা করে কম্প্রিহেনশন প্র্যাকটিস করেন, আপনি দেখবেন 6 মাসে আপনি কতগুলো ডিআই এবং কতগুলো কম্প্রিহেনশন প্র্যাকটিস করেছেন। মানে পরীক্ষার আগের দিন যদি আপনি হিসেব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি যখন আপনি পরীক্ষার হলেতে যাবেন তখন দেখবেন যে আপনার কাছে ডিআইটা বা কম্প্রিহেনশনটা অনেকটা চেনা চেনা লাগছে। হয়তো চেনা নয়, মানে হয়তো কমন নয়, বাট এত আপনি প্র্যাকটিস করেছেন সেটা গিয়ে আপনার মনে হবে যে আমার মনে হচ্ছে চেনা চেনা লাগছে, মনে হয় কোথাও প্র্যাকটিস করেছি। তো এই লেভেলের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এবং সারাদিনই শুধু কম্প্রিহেনশন করে যাচ্ছি বা ডিআই করে যাচ্ছি একদম না, প্রতিদিন একটা ডিআই এবং একটা কম্প্রিহেনশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো পড়ার বিষয় মানে কম্প্রিহেনশন এইভাবে করতে হবে। নেক্সট আসছে তৃতীয় সপ্তাহে থার্ড উইকে আপনি কি পড়বেন। থার্ড উইকে আপনি পড়ছেন ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন।
ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গায় আমি বলেই দিলাম, প্রথমে কম্প্রিহেনশনের ক্ষেত্রে আমি বলে দিলাম যে প্রতিদিন একটা করে যেমন প্যাসেজ আপনি প্র্যাকটিস করবেন, ঠিক একইভাবে ডিআই একটা করে প্র্যাকটিস করবেন। এটা রেগুলার বেসিসে রাখবেন। তার সাথে আপনি থার্ড উইকে তো রাখছেন, তৃতীয় সপ্তাহে রাখছেন। এবং এটার সাথে তৃতীয় সপ্তাহে আপনি কি দেখবেন, লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্যাল রিজনিং, এই পার্টটাও হচ্ছে আপনাকে দেখতে হবে। এই দুটো পার্টেতে যা যা রয়েছে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। প্রথমে এক ঝলক আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর প্র্যাকটিস করা শুরু করবেন। চতুর্থ সপ্তাহে আপনি কি পড়ছেন, ইএনভিএস অ্যান্ড হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু কমিটি কমিশন, প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে হচ্ছে কমিটি কমিশন এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যে কমিটি কমিশন রয়েছে আলাদা আলাদা করে ডিভাইড করবেন। যে প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে কি কি কমিটি কমিশন ছিল সেটাকে একটা সিকোয়েন্স ওয়াইজ, ইয়ার ওয়াইজ চার্ট করবেন। এবং ঠিক একইভাবে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কি কি কমিটি কমিশনগুলো ছিল সেটারও একটা ইয়ার ওয়াইজ চার্ট করবেন। এবং সেই ইয়ার ওয়াইজ যে চার্টটা করলেন, সিকোয়েন্স ওয়াইজ যে ইয়ার ওয়াইজ যে চার্টটা করলেন, সেটা রেগুলার বেসিসে একবার করে দেখতে থাকবেন, প্রতিদিন একবার করে দেখতে থাকবেন। যেরকম আইসিটির ক্ষেত্রে ফুল ফর্ম দেখবেন, ঠিক একইভাবে কমিটি কমিশন ইয়ার ভিত্তিক এগুলো দেখতে থাকবেন। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে মেমোরি বেস কনসেপ্ট, আপনাকে মেমোরিতে রাখতে হবে। তাই মেমোরিতে রাখার ক্ষেত্রে রেগুলার বেসিসে আপনি যদি রিভিশন করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা, ভুলে যাওয়ার একটা প্রবণতা থেকে থাকে। যাতে ভুলে না যান, যদি আপনি রেগুলার একবার করেও দেখেন, প্রয়োজন হলে একটা কাজ করতে পারেন, যে ঘরেতে আপনি বেশি থাকেন বা যে ঘরেতে আপনি পড়তে বসেন বা যেটা আপনার শোবার ঘর হতে পারে, সেই জায়গায় যে এরিয়াটা আপনার চোখ পড়ে, বারবার চোখ পড়ে, সেই জায়গাটাতে চার্ট করে আপনি দেওয়ালেতে হচ্ছে আপনি লাগিয়ে রাখতে পারেন। যখনই আপনি ওই রুমটাতে থাকছেন তখনই সেই বিষয়গুলো আপনার চোখে পড়ছে, সেটা ফুল ফর্ম হোক বা সেটা ইয়ার বেসিসে সিকোয়েন্স ওয়াইজ কমিটি কমিশন হোক, মানে যেগুলো বেসিক্যালি আমাদেরকে মুখস্থ করতে হয়, যেগুলো অল টাইম মেমোরি বেস আমাদেরকে মনে রাখতে হয়। তো এই মনে রাখার বিষয়গুলো যে রুমটাতে বা যে ঘরটাতে আপনি সব সময় থাকেন, সেটা পড়তে বসার ঘর হোক, সেটা শোবার ঘর হোক, যে ঘরটা বেশি ইউজ করেন আপনি, সেই ঘরের একটি দেওয়াল, মানে যেখানে আপনার চোখ সব সময় যাচ্ছে সেই রকম একটা দেওয়াল দেখে আপনি সেইগুলোকে চার্ট করে রাখুন। তাহলে কি হবে, আপনার অল টাইম ব্যাপারটা চোখে পড়বে। এবং দেখবেন অনেক সময় আমরা এরকম জাস্ট আমি বলছি যে মনে পড়ছে না ঠিক কোন জায়গায় আমি তাকে দেখেছি বা পরিচিত কোনো একটা মানুষ হয়তো, কিন্তু তাকে যে দেখেছি এটা আমার কিন্তু মাথায় আছে। তাহলে বুঝতে পারছেন যে দেখেছি মনে করতে পারছি, হয়তো তার ডেসক্রিপশনটা আমি মনে করতে পারছি না বা আইডেন্টিফাইটা করতে পারছি না যে ঠিক তার সাথে কোন জায়গায় আমার মিট হয়েছিল। তো দেখবেন এটা মনে হয় যে দেখেছি কিন্তু মনে করতে পারছি না। এই দেখার একটা কিন্তু রেগুলার বেসিসে আপনি যখন কোনো বিষয়কে দেখছেন না, তো ওটা আপনার মেমোরিতে এমন ভাবে গেঁথে যাবে যে দেখবেন সেগুলো মানে আপনি ফট করে ভুলে যাবেন না। তো এটা একটা খুব ভালো সলিউশন হতে পারে, আপনারা ইউজ করে দেখতে পারেন। বেসিক্যালি এটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করি, তো যেগুলো আমি মানে খুব উপকার পেয়েছি আমি সেইভাবেই বোঝাবার চেষ্টা করছি। কোনো রকম এক্সট্রা কোনো মানে অন্যকে দেখে সেটা তার কাছ থেকে নিয়ে আমি কোনো ছাত্রছাত্রীকে বলি না। যেটা আমি ফল পাই, আমি যেভাবে পড়াশোনা করে সেই জায়গা ফলগুলো পেয়েছি, আমি সেই টিপসগুলোই আপনাদেরকে দেবো। এটা গেল। আচ্ছা, এরপর এই যে পুরো বিষয়টা, মানে ধরে নিন প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ, যেভাবে পুরো বিষয়গুলোকে প্রত্যেকটা ইউনিটকে আপনি কভার করছেন, তার পরিপ্রেক্ষিতে মক টেস্ট আপনাকে দিতে হবে। আপনি যদি মক টেস্ট না দেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আপনি যে পড়লেন তার কনসেপ্টটা কতটা ঠিকঠাক আপনার কাছে ক্লিয়ার হলো। আপনার কি কোনো কোয়ারিজ রয়েছে, যখনই আপনি প্রশ্নের অ্যান্সার করতে যাবেন তখন দেখবেন আপনার কিছু সমস্যা হচ্ছে, তো তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার পার্টিকুলার এই বিষয়টার কাছে আমার সমস্যা বা এই টপিকটা বা এই সাব টপিকটা রিলেটেড আমার প্রবলেম। তখনই আইডেন্টিফাই করে সেই যে জায়গাটায় অসুবিধা হচ্ছে সেটাকে আপনি সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবেন। তো সেটা বোঝার উপায় একমাত্র মক টেস্ট। মক টেস্ট ছাড়া আপনি এই বিষয়টাকে উপলব্ধি করতে পারবেন না।
কারণ মনে হবে যে যখন পড়া হয়ে গেছে তখন মনে হবে আমি সবটা জেনে গেছি, আমার কাছে সমস্তটা ক্লিয়ার, কিন্তু যখনই কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে যাবেন তখনই দেখবেন আপনার সমস্যা তৈরি হচ্ছে। একমাত্র সেখানেই আপনি বুঝতে পারবেন যে আপনার ঠিক কোথায় সমস্যা তৈরি হচ্ছে। নেক্সট, আপনি টাইম কিভাবে ম্যানেজ করবেন, সারা দিনেতে আপনি কিভাবে পড়বেন, মানে কতটা টাইম কোথায় আপনি দেবেন। আপনাকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা নিয়ম করে পড়তে হবে। এটা মাথায় রাখবেন যে যখন 3 থেকে 4 ঘন্টা দিচ্ছেন, সেই 3 থেকে 4 ঘন্টা পুরোপুরি একদম পড়াশোনাতেই দেবেন। তখন না কোনো ফোন ঘাঁটবেন, না কোনো ভালো লাগছে না একটু ইনস্টাগ্রামে রিলসটা দেখে আসি বা একটু ফেসবুকটা স্ক্রল করে আসি, সেটা একদমই করবেন না। প্রথমত যদি আপনি 3 ঘন্টাও দেন, আমি বলছি 4 ঘন্টা যদি আপনি নাও দেন, যদি 3 ঘন্টাও দেন, 3 ঘন্টাটা শুধুমাত্র আপনার নিজের পড়াশোনার জন্যই দেবেন। আপনি আপনাকে 3 ঘন্টা দেবেন, আগামী দিনে যখন আপনি পাশ করে যাবেন আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন যে আপনি 3 ঘন্টা নিজেকে দিয়েছেন আপনি বৃথা দেননি, আপনার লাইফ পুরো সেট, এবং আপনাকে আর পিছন ফিরে তাকানোর কোনো মানে জায়গাই থাকবে না। তো সে কারণে এটা আমার রিকোয়েস্ট যে আপনি প্রতিদিন যদি আপনাকে 3 ঘন্টা দেন বা 4 ঘন্টা দেন, কারোর যদি সময় থাকে 4 ঘন্টা, অনেকে এরকমও আছে ওয়ার্কিং রয়েছেন, বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো তাদের জন্য 3 ঘন্টাই এনাফ। তো 3 ঘন্টা আপনারা সারা দিন পর যদি একটা টাইমেও দেন, সেই জায়গাটা 3 ঘন্টাটা মানে একদম নিজের জন্যই দেবেন। সেখানে কারুর কথা না ভাবা, না কোনো মানে জীবনে অনেক সময় অনেক রকম আমাদের সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে মাথা থেকে বাইরে বার করে দিয়ে পুরোপুরি সেই সময়টা আপনার নিজের জন্য। এবং অনেক ক্ষেত্রে আমি বলছি যে প্রত্যেকের রুটিন আলাদা, জীবনের রুটিন আলাদা। কেউ যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, যারা হয়তো একদম টোটালি স্টুডেন্ট তারা হয়তো অনেকটা একটু সময় পাচ্ছেন, এবং ধরে নিন যারা স্টুডেন্ট কলেজ করছেন, কলেজের সাথে এইগুলো পাশের সাইডে নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হয়তো তাকে কলেজ যেতে হচ্ছে। তো এই প্রত্যেকটা বিষয় রয়েছে। এবং যারা ধরে নিন আমাদের বিভিন্ন সাংসারিক জীবনের সাথে রয়েছেন, তাদেরও অনেক সারাদিনে কাজ থাকে। তাই প্রত্যেকে জীবনের রুটিন অনুযায়ী আপনারা আপনাদের নিজেদের সুবিধার্থে একটা 3 থেকে 4 ঘন্টা টাইম বার করবেন। সেটা সকাল হতে পারে, সেটা দুপুর হতে পারে, সেটা রাত হতে পারে। আমি পার্টিকুলার কোনো মেনশন করব না যে আপনাকে সকালেই 3 ঘন্টা বার করতে হবে, কারণ কার কিরকম রুটিন সেটা তো এই মুহূর্তে মানে আমি তো জানি না। তো প্রত্যেকের একটা নিজস্ব একটা রুটিন আছে না জীবনের, তো সেই জায়গা থেকে তার নিজের রুটিন অনুযায়ী সে সেটা রাত্রে কেউ যদি দিতে পারে রাত্রে, কেউ যদি দুপুরে ফ্রি থাকে দুপুরে দেবে, কেউ যদি সকালে মনে করে সকালে দেবেন। এইভাবে 3 থেকে 4 ঘন্টা নিজের জন্য সময় বার করবেন। এবং সেখানে কিভাবে টাইমটাকে আপনি ইউটিলাইজ করবেন, দেখুন প্রথম 1 ঘন্টা নতুন টপিক পড়বেন। যখনই আপনি পড়তে বসছেন, যদি কেউ সকালবেলা পড়তে বসেন, দেখবেন ঘুম থেকে উঠে যখন আপনি মানে পড়াশোনার সাথে টাচে আসছেন, একদম ফ্রেশ মাইন্ড, আপনার না কোনো চিন্তা সেই মুহূর্তে রয়েছে, আপনি ঘুম থেকে একদম উঠছেন, একদম ফ্রেশ মাইন্ড নিয়ে পড়তে বসছেন। সেই সময়টাতে সবসময় চেষ্টা করবেন একটু টাফ বা একটু নতুন কিছু টপিক, সেরকম কিছু টপিক নিয়ে পড়াশোনা করা। তাতে কি হবে, এক তো সকালবেলা পুরো শান্ত পরিবেশ, কেউ যদি রাত্রেও বসেন তার ক্ষেত্রেও আমি বলবো যে একটা শান্ত পরিবেশ, শান্ত পরিবেশের মধ্যে প্রথম যেটাতে আপনি মানে ফোকাস বসছেন, মানে আপনার লক্ষ্যটা আপনার লক্ষ্যটা একদম নিয়ে বসছেন যে আমি পড়তে বসছি, তো তখন যে পজিটিভ আপনার মাইন্ডটা রয়েছে, তো তার জন্য সবসময় আপনি তখন সেই প্রথম এতে চেষ্টা করবেন যে একদম আমি নতুন কিছু টপিক বা হার্ড কোনো টপিক আমি সেই সময় কভার করব। এবং তারপর আপনি 30 মিনিট কি করবেন, 30 মিনিট আগের দিন যা পড়েছেন, প্রিভিয়াস ডেতে আপনার যা কিছু পড়েছেন সেটাকে রিভিশন করবেন। কেন না, আপনি যদি মনে করেন যে আমি প্রিভিয়াস ডেতে যা কিছু পড়েছি দিয়ে এবার বন্ধ করে রেখে দিতেন, সেটাকে আপনি হয়তো 1 মাস পর কি 15 দিন পর গিয়ে আপনি বইটা খুললেন, দেখবেন আপনি ভুলে গেছেন, আপনার মাথা থেকে পুরো বিষয়টা বেরিয়ে গেছে, এবং আপনি ধরতেও পারছেন না যে ঠিক আমি কি পড়েছিলাম। তাই আপনি যখন পুরনো কোনো বিষয় পড়ছেন, আগের দিন যে বিষয়টা পড়েছেন সেই বিষয়টা আপনাকে ডেলি নতুন টপিক শুরু করার আগে হোক বা নতুন টপিক পড়ে নেওয়ার পর হোক, আপনাকে একবার হলেও রিভিশনে রাখতে হবে, যাতে আপনার মেমোরিতে থাকে বিষয়টা। এবং লং টার্ম মেমোরিতে ধরে রাখতে গেলে এটা রিভিশন একমাত্র উপায়। তো আগের দিন যেটা পড়েছেন সেটা রিভিশন করবেন, এবং নতুন টপিক 1 ঘন্টা পড়বেন, 30 মিনিট রিভিশন দেবেন।
এরপর কি 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবেন। কেন না, এমসিকিউ প্র্যাকটিস করার অর্থ একটাই যে আপনি যে টপিকটা পড়ছেন সেই টপিকটার ভুল কোথায় কি আপনি বুঝতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন না, কতটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, আপনার কোনো ভুল হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এমসিকিউ এর হচ্ছে যে এই বিষয়টা, এবং আইডেন্টিফাই 1 ঘন্টা যে আপনি করলেন, 30 মিনিট হচ্ছে ভুল প্রশ্ন বিশ্লেষণ করবেন। আপনি যখনই এমসিকিউ গুলো মক টেস্ট প্র্যাকটিস করছেন, দেখবেন প্র্যাকটিস করার পর আপনার কাছে একটা রেজাল্ট আসবে যে আমি ধরে নিন 20টা কোয়েশ্চেনের মধ্যে 10টা কোয়েশ্চেন পেরেছি এবং 10টা কোয়েশ্চেন আমি পারিনি, আমার ভুল হয়েছে। সেই যে 10টা কোয়েশ্চেন আপনি পারলেন না, 30 মিনিট সেই ভুল প্রশ্নের বিশ্লেষণ করবেন। আমরা সবসময় দেখে থাকি কি যে যে প্রশ্নটা ভুল হচ্ছে, আচ্ছা এটা ভুল হয়েছে বলে ছেড়ে বেরিয়ে যাই, ছেড়ে বেরিয়ে গেলে হবে না। আপনাকে ভুল প্রশ্নের অ্যানালিসিস করতে হবে যে কেন আপনার ভুলটা হলো, এবং আগামী দিনে যাতে সেই ভুলটা না হয় তার রেকটিফাই এর জায়গাতেও নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাকে যে অংশগুলো আপনার বারবার ভুল হচ্ছে সেই অংশগুলোকে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যে আমার ঠিক কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এবং যাতে আগামী দিনে সেই ভুলটা যাতে না হয়। এবং লাস্ট 30 মিনিট আপনি কি করছেন না, পিওয়াইকিউ প্র্যাকটিস করছেন। পিওয়াইকিউ মাস্ট। আপনি মক টেস্ট প্র্যাকটিস করছেন ঠিক আছে, কিন্তু পিওয়াইকিউ আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তার কারণ হচ্ছে কি ধরনের প্রশ্ন গত বছরগুলোতে এসছে এবং আগামী বছরগুলোতে কি ধরনের প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, এটাকে অ্যানালিসিস করতে গেলে যে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারে তার জন্য আপনাকে পিওয়াইকিউ দেখতে হবে যে গত বছরগুলোতে কি ধরনের প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়েছে এবং প্রশ্নগুলো কিভাবে চেঞ্জেস হয়েছে, কোথায় চেঞ্জেস করা হয়েছে প্রশ্নগুলোকে, সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্য পিওয়াইকিউ মাস্ট। আপনাকে পিওয়াইকিউ প্র্যাকটিস রাখতেই হবে রেগুলার বেসিসে। আচ্ছা, এই স্লাইডে আর কিছু নেই, টাইমটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন জাস্ট সেটা, কারণ অনেক স্টুডেন্টদের এই বিষয়টা থাকে যে আমি সারাদিনে কিভাবে কত ঘন্টা পড়বো এবং কখন কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করব। ঠিক আছে, এই বিষয়টা থাকে। এবং সেকেন্ড পেপার কত ঘন্টা পড়বো, হ্যাঁ, বা ফার্স্ট পেপারটাকেই আমি কত ঘন্টা রাখবো। তো আমি আজকে যেটা বলছি পুরোপুরি কিন্তু ফার্স্ট পেপার, এই 3 ঘন্টা যেটা বলছি 3 ঘন্টা কিন্তু পুরোপুরি আপনাকে ফার্স্ট পেপারেতেই দিতে হবে। এই 3 ঘন্টার মধ্যে এটা নয় যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ আছে, তা কিন্তু নয়। আমি 3 ঘন্টাটা যেটা অ্যানালিসিস করলাম 3 থেকে 4 ঘন্টা, সেটা অনলি ফর ফার্স্ট পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য যেহেতু আপনাদের ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন রয়েছে, তাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচার তারা ওই বিষয়গুলোকে আলোচনা করবেন। এক্সপার্ট যারা রয়েছেন আমাদের এখানে, যে বাংলার ক্ষেত্রে ঠিক কিভাবে সিলেবাস অনুযায়ী কতটা সিলেবাস রয়েছে এবং কিভাবে পড়লে সেটা আরো বেশি ভালো হয়, বা এডুকেশনের ক্ষেত্রে আমি আলোচনা করব যে আমার এডুকেশন সিলেবাস কি রয়েছে, কিভাবে পড়লে বিষয়টাকে আরো আয়ত্ত করতে পারবেন। এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যারা এক্সপার্ট রয়েছেন তারাই আলোচনা করবেন। আমি আজকে যেটা আলোচনা করছি শুধুমাত্র পেপার 1, 3 ঘন্টা 4 ঘন্টা শুধুমাত্র পেপার 1কেই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এবং পেপার 1কে ভালোবাসতে হবে, নিজেদের সাবজেক্ট তো ভালোবাসার জায়গা রয়েছেই, কিন্তু পেপার 1কেও ঠিক সেম ওয়েতে ভালোবাসতে হবে, তবেই কিন্তু পেপার 1ও আমাদেরকে কিছু না কিছু দেবে। তো হয় না, একটা কথা আছে না যে আমরাও তাকে যদি কিছু দিই সেও আমাকে কিছু দেবে, তো বিষয়টা এরকমই যে আমাদেরকেও তাকে টাইম দিতে হবে, সেও রিটার্ন আমাদেরকে কিছু ফেরত দেবে। এবার আসছে দুর্বল ইউনিটে বেশি সময় দেওয়া। সারাদিনে একটা স্ট্যান্ডার্ড রুটিন তো অবশ্যই 3 থেকে 4 ঘন্টা, যেটা আমি প্রথমেই বললাম যে যারা ওয়ার্কিং আছেন বিভিন্ন এতে বা আদার্স কাজের সাথে যুক্ত তারা 3 ঘন্টা দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম 4 ঘন্টা দেওয়াটা খুবই ভালো বিষয় আপনাদের জন্য, যদি দিতে পারেন খুবই ভালো। এরপর আসি উইক যে এরিয়াগুলো রয়েছে, যে জায়গাগুলো ভীষণ, যে ইউনিটগুলো দুর্বল জায়গা, সেইগুলো প্রতিদিন আপনাকে 20 থেকে 30 মিনিট অতিরিক্ত অনুশীলন করতে হবে। ঠিক আছে, তার কারণ এবার এখানে আমি একটা লাইক এরকম রেখেছি যে বেশি যে এরিয়াগুলো থেকে আমার কাছে স্টুডেন্টরা প্রশ্ন করে বা যে বিষয়গুলো ধরে নিন বারবার হচ্ছে স্টুডেন্টরা জানায় যে এই ইউনিটগুলো পাচ্ছি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্টস ব্যাকগ্রাউন্ডের কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাথের মানে পোর্শন যেটা রয়েছে ভীষণই উইক, এবং একটা শুধু উইক বলাটা ভুল, ফোবিয়া, যে আমি পারবোই না হয়তো, এই ফোবিয়া থেকে বেরোতে হবে।
ফোবিয়া মাথায় রাখলে হবে না যে আমি ওই জায়গাটা পারবো না। ওখানে রেগুলার বেসিসে যে এরিয়াগুলো আপনাদের টাফ লাগে সেই এরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। এবং বন্ধুত্বপূর্ণ বন্ধু তো আর আজকে দেখা করলাম, 10 দিন দেখা করলাম না, বন্ধুর কোনো খবর নিলাম না, সেটা বললে তো হয় না। আপনাকে তো বন্ধুর খোঁজ খবর রাখতে হবে, তবেই না বন্ধু আপনাকে সেই জায়গা থেকে সহযোগিতা করবে, আপনাকে ভালোবাসবে। আপনি যদি আপনার বন্ধুকে ভালোই না বাসেন, খোঁজই রাখলেন না, কবে একটা দেখা হয়েছে একদিন, তারপর আর কোনো খোঁজই নেই, তো বন্ধু কি আপনাকে আর পাত্তা দেবে? পাত্তা দেবে না, নিশ্চয়ই দেবে না। তো সেই জায়গা থেকে আমরা যখন আমাদের বেস্ট ফ্রেন্ড বলুন বা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড বলুন, তাদের সাথে একটা রেগুলার বেসিসে একটা কানেকশনে আমরা থাকি, ঠিক সেম ওয়েতে যে অংশগুলো দুর্বল জায়গা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে। এবং সেই সম্পর্কটা তৈরি করতে গেলে যেটা প্রথম করতে হবে, রেগুলার বেসিসে তাদের টাচে থাকতে হবে। যে আমি এই জায়গাটা পারি না বলে আমি একদম বই খাতা গুটিয়ে রেখে দিলাম, সেটা করলে হবে না। আপনাকে রেগুলার বেসিসে হচ্ছে যে সেই এরিয়াটার সাথে টাচে থাকতে হবে। লাইক এরকম আমি এখানে জাস্ট রেখেছি যে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো জায়গায় আমার কাছে বারবার করে ফোন আসে স্টুডেন্টদের তরফ থেকে যে এই দুটো অংশ হচ্ছে যে ম্যাডাম আমরা বুঝতে পারছি না, বা এই ম্যাথটা পাচ্ছি না, ডিআই পাচ্ছি না, এই বিষয়গুলো থেকে থাকে। এছাড়াও আমি বলছি যে অনেকের ক্ষেত্রে যারা ধরে নিন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন, তাদের ক্ষেত্রে আবারও ধরে নিন যেগুলো মুখস্থ বিদ্যা, মেমোরি ওয়াইজ হচ্ছে যে তোমার মানে আপনাদেরকে মনে রাখতে হবে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেই এরিয়াটা, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে মুখস্থ বিদ্যার এরিয়াগুলো টাফ লাগে। তো সেই জায়গার ক্ষেত্রে প্রথমেই যেটা বললাম যে সিকোয়েন্স ওয়াইজ রেগুলার বেসিসে সেটাকে দেখা, একটা চার্ট ওয়াইজ হচ্ছে যে সেটাকে মুখস্থ করা, রেগুলার বেসিসে খাতা খুলতে হবে, দেখতে হবে। এবং যারা ধরে নিন আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ এই বিষয়গুলোই থাকে, ম্যাথামেটিক্যাল পোর্শনগুলোই থাকে, লজিক্যাল রিজনিং এর পোর্শনগুলোতেই থাকে। তো সাধারণত প্রতিদিন আপনাকে 20 থেকে 30 মিনিট অনুশীলন করতে হবে। যে উইক বলে আমি বন্ধ করে রেখে দেবো সেটা করলে চলবে না। এবার আসছি যে শর্ট নোট তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল আমি যারা এই ভিডিওটা পেড ব্যাচের আমার স্টুডেন্টরা দেখবেন, তাদের ক্ষেত্রে আমি ডে 1 যেদিনকে ক্লাস শুরু হয়েছিল সেদিনকে আমি বলে দিয়েছিলাম কিভাবে আপনারা শর্ট নোট তৈরি করবেন। এবং এখন মানে আমার পেড ব্যাচ এবং আনপেড ব্যাচ সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে শর্ট নোট নিজেকে তৈরি করতে হবে। যে যেখানেই পড়ুন না কেন, বা যে জায়গা থেকে নিজেই প্রিপারেশন নিন না কেন, বা কোনো বই তো অবশ্যই রিসোর্সের কোনো সাহায্য নিন না কেন, কিন্তু বা মেটেরিয়ালস কোনো জায়গায় আপনি পড়ছেন, মেটেরিয়ালস কিনছেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনাদের বিষয় থাকবে, চয়েস থাকবে। আমি একটা সাজেশন দেবো যে নিজেরা নোট তৈরি করুন। নিজেদের নোট তৈরির জায়গাটা আমি জাস্ট একটু ক্লারিফাই করছি কেন বলছি। আপনারা ধরে নিন কোন একটা আপনাদের পছন্দ মতো ইনস্টিটিউশনে পড়ছেন, ঠিক আছে, সেখানে হয়তো আপনি A to Z সবকিছু পাচ্ছেন, মেটেরিয়ালস পাচ্ছেন, রেকর্ডেড ভিডিও পাচ্ছেন A to Z, এবং টপিক ওয়াইজ ইউনিট ওয়াইজ সেখানে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, লাইভ ক্লাস করছেন। লাইভ ক্লাস যদি আপনি নাও করে থাকেন তাহলে আপনি ভিডিও রেকর্ডেড দেখে নিচ্ছেন, প্রচুর সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো, আমি পার্টিকুলার আমাদের এখানে আমি বলছি যে কোনো ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন। ধরে নিন আপনাদের মনের পছন্দ মতো জায়গাতেই আপনারা ভর্তি হয়েছেন, সেখানে আপনি দেখবেন আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেখানে দেখবেন যে আপনি পরীক্ষায় সেন্টারেতে ঢোকার আগে না আপনি যত ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোকে আপনি ভিডিওগুলোকে দেখে কমপ্লিট করতে পারছেন, না একটা মোটা হয়তো মেটেরিয়ালস কিনেছেন, সে যে কোনো জায়গা থেকে হতে পারে, বা আপনি কোথা থেকে একটা জোগাড় করেছেন, বা কোনো একটা বইয়ের কথা বলছি, আপনি সেই বইটাকে আপনি দেখে একদম A to Z দেখে ঢুকতে পারবেন। আপনার কাছে হয়তো আর 1 ঘন্টা কি আধ ঘন্টা 30 মিনিট রয়েছে, ঠিক আছে। ওই 30 মিনিটে না আপনি আপনার সমস্ত ভিডিও ক্লাসগুলোকে দেখে নিতে পারবেন, না আপনি আপনার ওই মোটা মেটেরিয়ালস পড়তে পারবেন, পড়ে কমপ্লিট করতে পারবেন, না আপনি কোনো বইকে একটা পড়ে ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আপনি যখন ক্লাস করছেন, যে কোনো ক্ষেত্রে ক্লাস করুন হোক বা পড়ছেন হোক, সেই যেটা পড়ছেন সেটা থেকে আপনি একটা খাতা করবেন, সেই খাতাতে হচ্ছে নোট তৈরি করুন। কি নোটটা কি নোটের অর্থ একটাই, শর্ট নোট বা কি নোট যদি আপনি বলেন, যে জাস্ট নিজের বোঝার সুবিধার্থে। ডিউটা আমি জাস্ট লাইক এক্সাম্পল আমি একটা দিচ্ছি, আমি লিখলাম এডু। এই এডুটা আমি কি বলতে চাইছি সেটা একমাত্র আমি বুঝবো।
অ্যাকচুয়াল কথাটা এডুকেশন, ঠিক আছে? তো এই এডুকেশন কথাটা পুরোটা না লিখে আমি শর্ট ফর্ম লিখে দিলাম এডু। এটা কিন্তু হয়তো কেউ আর বুঝতে পারবে না, আপনার খাতাটা যখন অন্য কেউ খুলবে বুঝতে পারবে না, বাট আপনি বুঝবেন যে ওটা এডু মানে আমি এডুকেশনকে মেনশন করেছি। তো এই ধরনের শর্ট ফর্ম করে আপনি একটা নোট তৈরি করুন, যে নোটটা সিকোয়েন্স ওয়াইজ হবে, ইয়ার ভিত্তিক হবে। কোনো কমিটি কমিশন যদি আপনি করেন, জাস্ট ইয়ার মেনশন করে করে জাস্ট ইয়ার লিখলেন, তীর চিহ্ন দিলেন, দেন আবার ইয়ার লিখছেন, তীর চিহ্ন দিচ্ছেন, এবং ইয়ারের নিচে নিচে কমিটি কমিশনগুলোকে লিখে লিখে অ্যারো দিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আপনি যখন খাতাটা খুলবেন, আপনি ইয়ারটা দেখবেন ওপরে, নিচে কমিটি কমিশনটা দেখবেন, আচ্ছা এই ইয়ারে এই কমিটি কমিশন, যে 1964-66 কোঠারি কমিশন, বা একটা বললেন 52-53 এই কমিশন। এইভাবে আপনি সিকোয়েন্স ওয়াইজ করুন, যে আগে প্রথমে 52-53, তারপর 64-66, এইভাবে পরপর সাজান। ওপরে হচ্ছে যে আপনি সালগুলোকে দিতে থাকুন, নিচে হচ্ছে যে আপনি কমিটি কমিশন গুলোকে দিতে থাকুন। তো ওটা কি হলো, একটা শর্ট আকারে হয়ে গেল, আপনার মনে থাকবে যে কোন কমিটি কমিশনটা কোন ইয়ারে এবং কার পর কোন কমিটি কমিশন তৈরি হয়েছিল। রেকমেন্ডেশন গুলো যেগুলো রয়েছে কমিটি কমিশনের, সেই কমিটি কমিশনের রেকমেন্ডেশন গুলো জাস্ট একটা শর্ট ফর্মেতে আপনি বুলেট করে জাস্ট একটা লিখে নিন, শর্টে, কোনো ভাস্ট ভাবেই নয়। বা এনইপি 2020-র ক্ষেত্রে কি কি রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, কি কি দিয়েছেন, সেটা ট্রাইবাল এডুকেশন হোক বা সেটা স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে কি কি রেকমেন্ডেশন হোক, মানে জাস্ট আমি লাইক একটা এক্সাম্পল দিচ্ছি যে এই ধরনের শর্ট ফর্ম করে আপনারা নিজেদের সুবিধার্থে, নিজেদের বোঝার মতো করে আপনারা শর্ট নোট তৈরি করুন। সেটা কোনো টিচার বা কোনো ইনস্টিটিউট নয়, কারণ ইনস্টিটিউটের মতো করে দেবেন। কোনো টিচার যদি আপনাকে করে দেয়, তাহলে তিনি তার বোঝার সুবিধার মতো করে দেবে, সেটা কখনোই আপনার আয়ত্তে আসবে না। আপনি যখন নিজে করছেন তখন সেই জায়গাটা আপনার আয়ত্তে আসছে। আপনি জাস্ট যখন একদম পরীক্ষার হলেতে ঠিক ঢোকার 30 মিনিট আগে জাস্ট খাতাটা খালি উল্টাবেন, পাতাগুলো উল্টাবেন, এবং আপনি জাস্ট দেখবেন, যে অংশটা দেখছেন আপনার মনে পড়ে যাচ্ছে আপনি কি পড়েছেন, ওই টপিক রিলেটেড আপনি কি পড়েছেন। এটা হচ্ছে শর্ট নোট তৈরি করার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা আমার মনে হয় যে নিজেদের সুবিধার্থে এই বিষয়টাকে আপনি কাজে লাগাতে পারেন। এবং যারা ধরে নিন, আমি বললাম না যে স্মার্ট ওয়েতে পড়তে হবে, এটা একটা স্মার্ট ওয়ের একটা জাস্ট পার্ট, ভালো রেজাল্ট করার বা স্মার্ট ওয়েতে পড়ার একটা পার্ট। এখানে আমি জাস্ট বলেছি যে কি কি লাইক টপিকগুলো আপনি করতে পারেন, যেরকম ব্লুম ট্যাক্সোনমি রিভাইজড ভার্সন আছে, কত সালে রিভাইজড ভার্সন এসছে এবং পুরোনো ভার্সনেতে কি বলা হয়েছে, এবং তার যে চার্টটা রয়েছে, পুরোনো ভার্সনে কি চার্ট রয়েছে এবং রিভাইজড ভার্সনে কি চার্ট রয়েছে, সেটাকে আপনি করতে পারেন। স্যাম্পলিং টেকনিক, অর্থাৎ কি কি স্যাম্পলিং টেকনিক রয়েছে সেগুলো, রিসার্চ ডিজাইন কিরকম হয়, ইউনিভার্সিটি এডুকেশনাল কমিশন, যেটা আমি বললাম যে যেভাবে করার একটা এক্সাম্পল দিলাম সেটাই এখানে বলেছি, মানে এটা একটা টপিক আপনি করতে পারেন। মানে শর্ট নোট কোন কোন টপিক গুলোতে আপনি করতে পারেন সেটা আর কি দেওয়া রয়েছে। এছাড়াও প্রচুর রয়েছে, মানে এটা জাস্ট লাইক একটা এক্সাম্পল হিসেবে আমি রেখেছি। টাইপস অফ কমিউনিকেশন, কত ধরনের কমিউনিকেশন রয়েছে সেটা চার্ট করতে পারেন। কম্পিউটার জেনারেশন, কোন জেনারেশনের পর কোন জেনারেশন, সেটাকে সিকোয়েন্স ওয়াইজ সাজানো। আর হচ্ছে কি এনভায়রনমেন্টাল প্রোটোকল, প্রত্যেকটা এনভায়রনমেন্টাল প্রোটোকলের ক্ষেত্রে কোন কোনগুলো রয়েছে সেইগুলোকে দেখা, ঠিক আছে? এইভাবে পুরো জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর একটা যেরকম ইউনিভার্সিটি অ্যান্ড এডুকেশনাল কমিশনগুলো যেগুলো আমি বললাম যে কিভাবে তৈরি করবেন, সেটা একটা জাস্ট লাইক এক্সাম্পল দিলাম। বাকিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেরা নিজেদের সুবিধার্থে নিজেদের বোঝার মতো করে রেডি করবেন। এরপর আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, পিওয়াইকিউ সম্পূর্ণ হচ্ছে চেষ্টা করবেন, হয়তো দেখে মনে হচ্ছে 2012 থেকে করব, কিন্তু যদি করতে পারেন ভীষণই ভালো। 2012 টু 2025 সালের পিওয়াইকিউ দেখতে হবে। কিরকম ভাবে করবেন, কি দেখবেন, প্রশ্নের ধরন
কি রকম প্রশ্ন এসছে এবং প্রত্যেকটা ইয়ারেতে প্রশ্নগুলোকে কিভাবে চেঞ্জ করা হয়েছে। একটা প্রশ্ন মানে ধরে নিন একটা টপিক থেকে একটি প্রশ্ন এসছে, সেই সেম টপিক থেকে পরের বছরে গিয়ে প্রশ্নের ধাঁচটা পুরো সম্পূর্ণ অন্য হয়ে গেছে। তাই প্রশ্নের ধরনকে আপনি যদি ধরে নিতে পারেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন এই বছর এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাদের সম্ভাব্য প্রশ্নটা কিভাবে আসতে পারে, কত রকম ভাবে ঘুরিয়ে এসছে এবং আগামী দিনে এর থেকে বাইরে আর কি কিভাবে ঘুরিয়ে আসতে পারে, এই বিষয়টা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন প্রশ্নের ধরনগুলোকে ট্যালি করতে থাকবেন। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। গুরুত্বপূর্ণ টপিকের ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোনগুলো টপিকগুলো স্কোরিং টপিক রয়েছে, যেই স্কোরিং টপিকগুলো পড়লে ইজিলি আমি নাম্বার ক্র্যাক করতে পারবো। কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোতে নাম্বার ক্র্যাক করা একটু টাফ হয়ে যায়, কিন্তু এমন কিছু টপিক রয়েছে যে টপিকগুলো আমরা যদি চাই সেই টপিকগুলো একটু ভালো করে আয়ত্ত করলেই কিন্তু আমরা নাম্বার তোলাটা খুব ইজি। তো সেই টপিকগুলো স্কোরিং টপিকগুলোকে আইডেন্টিফাই করা, আমি অবশ্যই এর পরের একটা ভিডিও নিশ্চয়ই আপনাদের জন্য করব যে কোন কোন ইউনিটের কোন কোন টপিকগুলোকে আপনারা যদি খুব ভালো করে পড়েন তাহলে আপনাদের জন্য খুব উপকার হবে এবং নাম্বার তোলাটা খুব ইজি। অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনারা চান কিনা যে স্কোরিং টপিক নিয়ে আমি ভিডিও করি কিনা। সেটা যদি আপনারা চেয়ে থাকেন আমি অবশ্যই স্কোরিং টপিক কোন কোন এরিয়াগুলোকে কভার করবেন আপনারা এবং করলে আপনাদের জন্য সেটা সুবিধা, সেই রকম ভিডিও আমি অবশ্যই করব। নেক্সট হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিককে আইডেন্টিফাই করা এবং স্কোরিং টপিকগুলো কোনগুলো সেটার উপর বেশি করে জোর দেওয়া। এবার হচ্ছে পুনরাবৃত্ত প্রশ্ন, কোনো রিপিটেড কোয়েশ্চেন এসছে কিনা সেটা দেখা। এরকম যদি আপনি দেখেন 2012 থেকে যদি আপনি প্রশ্নকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন আপনি দেখবেন যে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো রিপিটেড এসছে। নেটেও কিন্তু মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সিলেবাসটার তো চেঞ্জ হচ্ছে না, আমাদের সিলেবাসের টপিক তো আর প্রতি বছর চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে না, তো সেখানে টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে বা পুরো প্রশ্নই আলাদা হয়ে যাচ্ছে এটা তো হতে পারে না। টপিক তো সেমই রয়েছে, তো সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। তো সেই ধরনের প্রশ্ন কি কি পুনরাবৃত্ত প্রশ্ন আসছে এবং আগামী দিনে কি কি প্রশ্ন আসতে পারে এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, তাহলে অনেকটা কিন্তু আমি নিজের প্রতি কনফিডেন্স অনেক বাড়বে যে আমি প্রশ্নগুলোকে কিভাবে হ্যান্ডেল করছি, কি ধরনের প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো সম্পর্কে অনেক কনফিডেন্স লেভেল আপনাদের বেড়ে যাবে। নেক্সট আসছে রিভিশন স্ট্র্যাটেজি। প্রথম যেটা আমি বললাম যে মনে রাখার জন্য এবং হচ্ছে যে লং টাইম একটা মেমোরি ধরে রাখার জন্য আপনাদেরকে কিভাবে রিভিশন করতে হবে। প্রথম যে টপিকটা নতুন টপিকটা পড়ছেন প্রথম দিনের মধ্যে প্রথম রিভিশন কমপ্লিট করতে হবে, মানে 24 ঘন্টার মধ্যে আপনি রিভিশন কমপ্লিট করছেন। সকালবেলা যদি আপনি কোনো টপিক নতুন টপিক পড়ে থাকেন তাহলে অবশ্যই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনি সেই টপিকটা একবার রিভিশন দিয়ে তারপর আপনি শুতে যাবেন। দিয়ে নেক্সট দিন আবার হচ্ছে যে সেই টপিকটা যদি হয়তো একটু বেলার দিক করে পড়লেন, মানে একদম মর্নিং এ পড়লেন না বেলায় পড়লেন, তো অবশ্যই তার পরের দিনে সেই টপিকটাকে রিভিশনেতে আগে রাখবেন, তারপর গিয়ে নতুন টপিক শুরু করবেন। তারপর কি করবেন, ওই টপিকটাকে কি বন্ধ করে রেখে দেবেন 24 ঘন্টা রিভিশন দেওয়ার পর? না, 7 দিনের মাথায় গিয়ে আবার রিভিশন দেবেন, যেটা দ্বিতীয় রিভিশন হবে। প্রথম দিনের রিভিশন শেষ, 24 ঘন্টার মধ্যে রিভিশন করছেন এবং তারপর 7 দিনের মধ্যে গিয়ে আবার আপনাদেরকে রিভিশন করতে হবে। কারণ মনে রাখার জন্য যদি রিভিশন করা আপনি বন্ধ করে দেন আপনি সেই নতুন টপিক হোক বা পুরনো টপিক হোক আপনি ভুলে যাবেন। একটা সময়ের পর গিয়ে যখন আপনি খুলবেন তখন দেখবেন যে সেই বিষয়গুলো কিন্তু মনে নেই। এবং থার্ড রিভিশনটা কখন আপনি করবেন? থার্ড রিভিশন করছেন আপনি 30 দিনের মধ্যে, অর্থাৎ মাসে আপনাকে 3 বার রিভিশন কিন্তু প্রত্যেকটা ইউনিট হোক বা প্রত্যেকটা টপিক হোক আপনাকে করতেই হবে। 30 দিনের মধ্যে আবার আপনাকে রিভিশন করতে হবে, তবেই গিয়ে একটা লং টার্ম মেমোরি হিসেবে সেই বিষয়বস্তুটা আয়ত্তে থাকবে। এই স্লাইডে আর কিছু নেই, এই স্লাইডে ওটাই ছিল।
নিয়মিত মক টেস্ট, প্রতি সপ্তাহে অন্তত একটি ফুল লেন্থ মক টেস্ট আপনাকে দিতে হবে। কারণ কেন দিতে হবে তার রিজনটা বলে দিই। যেটা আপনি করবেন অবশ্যই তার রিজন জেনে করবেন। কোনো কাজ করতে বলছে মানে ম্যাডাম বলছেন তাই আমরা করব, একদম নয়। মানে এটা আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরকে না করি যে আমি বলছি বলেই আপনাকে করতে হবে, এটা কিন্তু একদম নয়। আপনি কেন করছেন এবং তার জন্য আপনার কি বেনিফিট আপনি পাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি মনে হয় যে এই কাজটা করে আমার বেনিফিট আছে, দেন তখনই করবেন। আদারওয়াইজ ম্যাডাম বলে গেল তো আমি তাই জন্য সেই রুটিনটাকেই ফলো করব, না। আপনার রুটিনটা ফলো করলে কি আপনার যদি বেনিফিট থাকে অবশ্যই সেটা করবেন। কেন করছেন এটা মাথায় রাখতে হবে। ফুল লেন্থ মক টেস্ট কেন আপনি দেবেন, তার কারণ হচ্ছে যখন আমরা পড়ছি, পরীক্ষা দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষা দিয়ে থাকি, তখন সেক্ষেত্রে কি হয় যে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, টাইমে গিয়ে শেষ করতে পারি না। ফার্স্ট পেপারটা তো একটা টাইমের পর ধরে নিন, মানে ফার্স্ট পেপারে কতটা টাইম দেবো এবং সেকেন্ড পেপারে কতটাই বা টাইম দেবো বুঝেই উঠতে পারি না। সেট এক্সামের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট পেপার একটা নির্দিষ্ট টাইমের পর তুলে দেয়, ওয়েমার সিট তুলে নেয় এবং সেকেন্ড পেপারের জন্য ওয়েমার সিট দেওয়া হয়। কিন্তু আপনার কাছে যখন আপনি নেট দিতে যাচ্ছেন তখন আপনার কাছে পুরোপুরি একটা টাইম আপনার হাতে, যে আপনি কতক্ষণ ফার্স্ট পেপারটাকে দেবেন এবং সেকেন্ড পেপারটাকে কতক্ষণ দেবেন সম্পূর্ণ আপনার হাতে ডিপেন্ড করছে। সিবিটি মোডে হচ্ছে, সম্পূর্ণ আপনি কন্ট্রোল করছেন। তো সেই জায়গা থেকে আপনাকে ফুল লেন্থ মক টেস্ট দিয়ে নিজের টাইম ম্যানেজমেন্টটাকে আয়ত্তে আনতে হবে। যে আপনাকে দেখতে হবে যে আপনি ফার্স্ট পেপারটা ঠিকঠাক টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছেন কিনা, বা সেকেন্ড পেপার কতক্ষণ টাইম নিচ্ছেন। যদি কোনো পেপারে বেশি টাইম নিয়ে থাকেন, আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে সেকেন্ড পেপারে কিন্তু অনেক বেশি প্রশ্ন, 200টা প্রশ্ন, সেখানে ফার্স্ট পেপারে হচ্ছে 100টা প্রশ্ন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সময় কি আছে, 2 ঘন্টা সময়। 2 ঘন্টা সময় 100টি প্রশ্ন সমাধান করার অভ্যাস করুন। অর্থাৎ আপনাকে প্রতিদিন ফুল লেন্থ মক টেস্ট দিয়ে আপনাকে নিজেকে আয়ত্তে রাখতে হবে কি, যে আমার টাইম ম্যানেজমেন্টটা আমি নিজে করতে পারছি কিনা। আমি কি সেকেন্ড পেপারে বেশি টাইম দিচ্ছি, ফার্স্ট পেপারে কম দিচ্ছি, নাকি ফার্স্ট পেপারে অনেক টাইম দিয়ে দিচ্ছি, সেকেন্ড পেপারে গিয়ে আমার কম হয়ে যাচ্ছে। কারণ মাথায় সবসময় রাখতে হচ্ছে যে সেকেন্ড পেপারে অনেক প্রশ্ন আমাকে অ্যাটেন্ড করতে হবে। সেক্ষেত্রে 100টি প্রশ্ন সমাধান করার অভ্যাস করার একটা বিষয় থাকবে এবং সেটা টাইমটা কি না 2 ঘন্টা। আপনাকে একদম ফিক্সড নিয়ে নিতে হবে যে 2 ঘন্টায় আমি ফার্স্ট পেপারে 100টা প্রশ্ন টার্গেট করে আমি কমপ্লিট করব। এরপর কি আসছে না সাফল্যের চক্র, অর্থাৎ ঠিক কি করলে আপনি জিআরএফ পাবেন। জিআরএফ পাওয়ার, যারা জিআরএফ পায় তাদের মূল স্ট্র্যাটেজিটা কি হয়। আমিও পড়ছি, আপনিও পড়ছেন, আপনি জিআরএফ পাচ্ছেন, আমি জিআরএফ পাচ্ছি না। তাহলে একই বিষয়বস্তু, একই জিনিস আমি পড়ছি, আপনি পড়ছেন, তাতেও আমি পাচ্ছি না। আপনার কাছেও দিনে 24 ঘন্টা টাইম রয়েছে, আমার কাছেও সেই একই টাইম রয়েছে, 24 ঘন্টাই রয়েছে। আমিও একইভাবে পড়ছি, আপনিও একইভাবে পড়ছেন, কিন্তু তাতেও আমার সাফল্য ঠিকঠাক আসছে না, কিন্তু আপনার জিআরএফ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে কি করে জিআরএফ যারা পায় তাদের, আমাদের এখানেও যারা জিআরএফ পেয়েছেন তাদের সাথে যদি আমরা কথা বলেছি, তারা সারাদিনেতে কিভাবে পড়াশোনা করেছে, কতটা কিভাবে টাইম দিয়েছে, নিজেকে কিভাবে প্রস্তুত করেছে, তাদের কাছ থেকেও আমরা ইনফরমেশন নিয়েছি। সেই সমস্তটা নেওয়ার পর যেটা আমরা একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে কি কি করলে আপনারাও সেই একইভাবে পেতে পারেন। নতুন টপিক পড়া ফার্স্ট, প্রথমেই আপনি একদম ফ্রেশ মাইন্ডে, যেটা আমি প্রথমেই বলেছি যে নতুন টপিককে পড়বেন। সেকেন্ড হচ্ছে শর্ট নোট তৈরি করা, নিজেদের মতো করে শর্ট নোট তৈরি করতে হবে। কোনো টিচার করে দিয়েছে, কোনো ইনস্টিটিউশন করে দিয়েছে, মেটেরিয়ালস পড়ছি, ভিডিও দেখছি হবে না, খাটতে হবে, তবেই না গিয়ে জিআরএফ পাবো আমরা। তো সেই জায়গা থেকে, এবং জিআরএফ এর যে অতগুলো টাকা, এবং পিএইচডি করবেন এবং আগামী দিনে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, তো সে জায়গা থেকে এত কিছু ফেসিলিটি, জীবন একদম মানে অন্য রকম। তো সে জায়গা থেকে একটু তো পরিশ্রম করতেই হবে তার জন্য। শর্ট নোট তৈরি করা, শর্ট নোট তৈরি করার পর কি না পিওয়াইকিউ এবং এমসিকিউ সলভ করা।
পিওয়াইকিউ সলভ করছেন যে কি ধরনের প্রশ্ন এসেছে এবং আগামী দিনে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে কি যে কিভাবে প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে, প্রত্যেক ইয়ারেতে কিভাবে প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে সেটাকে পিওয়াইকিউ অ্যানালিসিস করা। পিওয়াইকিউ অ্যানালিসিস করলে তবেই এটা করতে পারবেন। আর এমসিকিউ কেন প্র্যাকটিস করব না, এমসিকিউ প্র্যাকটিস করার একটাই অর্থ যে আমি যে কনসেপ্টগুলো ক্লিয়ার করছি বা যেগুলো পড়ছি সেগুলো ঠিকঠাক আমি প্রশ্নগুলোকে হ্যান্ডেল করতে পারছি কিনা, যত শক্ত যত টাফ কোয়েশ্চেনের মুখোমুখি হব আমি নার্ভাস হয়ে যাচ্ছি কিনা, আমার কোনো ফোবিয়া কাজ করছে না তো, বা আমি প্রত্যেকটা প্রশ্নকে হ্যান্ডেল করতে পারছি কিনা। আর সেকেন্ড আর লাস্ট কি আছে, ভুল বিশ্লেষণ এবং রিভিশন। আপনার যে এরিয়াগুলোতে খুব ভুল হচ্ছে সেই ভুল এরিয়াগুলোকে বিশ্লেষণ করা এবং তার সাথে সাথে কি না রিভিশন করা। আপনি রিভিশন না করলে লং টার্ম মেমোরি হিসেবে কোনো পড়াশোনাটাকেই মানে যে কোনো টপিকই আপনি পড়েন না কেন সেটা আপনি মনে রাখতে পারবেন না। তাই একটা রিভিশন মাস্ট, রেগুলার বেসিসে রিভিশন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে যখন আপনারা কোয়েশ্চেন পড়ছেন বা কোয়েশ্চেন অ্যানালিসিস করছেন, আপনারা একটা জিনিস দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে আমরা দেখে থাকি যে কোনো কোয়েশ্চেনের রেসপেক্টে 4টে অপশন দেওয়া রয়েছে। এটা আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে মানে বহুবার বলেছি, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা এই বিষয়টা খুব ভালো মতো করেই জানে। নতুন যারা আছেন তাদেরকেও আমি অবশ্যই বলবো এবং তার সাথে সাথে যারা আমাদের আনপেড ব্যাচেরও স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও আমি একই কথা বলবো যে কোনো একটি কোয়েশ্চেনের রেসপেক্টে 4টে করে অপশন রয়েছে। তো আমরা কি করি, বাকি হয়তো 3টে অপশন হচ্ছে না, ওই কোয়েশ্চেনের রেসপেক্টে একটি মাত্রই সঠিক অ্যান্সার হবে, অপশনই সঠিক হিসেবে আমরা বেছে নেবো। তো আমরা যখন সঠিক অপশনটাকে বেছে নিই তখন আমরা কি করি, আচ্ছা এই কোয়েশ্চেনের রেসপেক্টে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেন আমাদের মাথায় অ্যানালিসিসটা আমরা কি করলাম যে আচ্ছা এই কোয়েশ্চেনটা তো এটা ছিল, তার রেসপেক্টে সঠিক অ্যান্সার এটা। কিন্তু আমরা বাকি যে 3টে অপশন হলো না সেটাকে আমরা আইডেন্টিফাই করি না, সেটাকে আমরা জাস্ট এড়িয়ে চলে যাই, দেখেই না। তো এই জায়গা থেকে আমি বলবো যে প্রতিটা প্রশ্নকে যখন আপনারা অ্যানালিসিস করছেন, সঠিক অ্যান্সার যেটা হচ্ছে, যে অপশনটা হচ্ছে, সেই অপশনটাকে যেরকম সেই কোয়েশ্চেনের রেসপেক্টে অ্যানালিসিস করে আপনারা বার করছেন, ঠিক একইভাবে বাকি 3টে অপশন যেটা হচ্ছে না ভুল সেই কোয়েশ্চেনের রেসপেক্টে, সেটা কেন ভুল সেটাকেও আইডেন্টিফাই করুন। তবে গিয়ে দেখবেন যদি আপনি সারাদিনে 10টা কোয়েশ্চেনও করেন, স্মার্ট ওয়েতে আপনার 4টে করে যে অপশনগুলোকে আপনি ক্লারিফাই করছেন সেটার রেসপেক্টে আপনার কতগুলো টপিক কভার হচ্ছে। লাইক এক্সাম্পল, আমি একটা ফিলোসফি বেস এক্সাম্পল দিচ্ছি, যে ধরে নিন ইন্ডিয়ান ফিলোসফির একটা কোয়েশ্চেন, তার অপশন আছে ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন আর হচ্ছে বেদান্ত দর্শন। এটা হচ্ছে এই 4টে অপশন। তার রেসপেক্টে হয়তো ন্যায় দর্শন হয়তো আপনাদের অ্যান্সার কোয়েশ্চেনের রেসপেক্টে। তো ন্যায় দর্শন ওই কোয়েশ্চেনের রেসপেক্টে কেন হচ্ছে সেটাকে আপনি আইডেন্টিফাই করলেন, কিন্তু বাকি সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন, এই 3টে দর্শন কেন হলো না এটাকেও আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি আইডেন্টিফাই করছেন, আপনি দেখুন 4টে দর্শন আপনাকে পড়তে হচ্ছে, ন্যায় দর্শন পড়তে হচ্ছে যে কেন হয়েছে ওই কোয়েশ্চেনের রেসপেক্টে, বাকি 3টে দর্শনও কিন্তু আপনাকে পড়তে হচ্ছে যে কেন বাকি 3টে দর্শন হলো না। এবার আপনি মনে করুন আপনার ওই একটা কোয়েশ্চেনকে যখন আপনি করছেন, অ্যানালিসিস করছেন, তার রেসপেক্টে আপনি 4টে দর্শনকে দেখছেন, পড়ছেন। আপনি হয়তো যদি এমনি নর্মাল একটা সিলেবাস ধরে পড়েন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে যে এক একটা দিনে এক একটা দর্শন পড়বেন, কিন্তু এখানে আপনি একই সাথে 4টে দর্শনকে ট্যালি করে নিতে পারছেন। আপনার কোনটা সুবিধা? আপনার 4 দিনে 4টে দর্শন পড়বেন সেটা সুবিধাজনক ব্যাপার, নাকি আপনি একদিনেতেই 4টে দর্শনকে ট্যালি করে বুঝে যাচ্ছেন যে কোন কোয়েশ্চেনের রেসপেক্টে কেন হচ্ছে আর কেন হচ্ছে না, এবং আপনার 4টে দর্শনই আয়ত্ত থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে স্মার্ট ওয়ে, স্মার্ট স্ট্র্যাটেজি, যে আপনি এইভাবে যদি পড়তে পারেন, আপনার একদিনে যদি 10টা কোয়েশ্চেন আপনি অ্যানালিসিস করেন তাহলে আপনার কতগুলো সাব টপিক কভার করে যাচ্ছেন এবং কত তাড়াতাড়ি ইজিলি আপনি আপনার সিলেবাসটাকে কভার করতে পারছেন। আপনার কোনো ফোবিয়া হবে না যে আমি আমার পরীক্ষার আগে সিলেবাসটা পুরো কমপ্লিট করতে পারিনি, এই ভয়টা, এই অ্যাংজাইটিটা আপনার মাথায় আসবে না। তো এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আমার মনে হয় অনেকটা আপনারা নিজেরাই লাভবান হবেন।
এটা গেল পুরো আজকের আমার ক্লাসের বিষয়, যে আপনারা কিভাবে পড়বেন, কতটা টাইম দেবেন কি না। এছাড়া আর কিছু আজকের এই বিষয়টাতে নেই। এছাড়া আমি বলবো পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছেন তারা প্রত্যেকে লাইভ ক্লাস করবেন, এবং রেকর্ডেডটা অবশ্যই আপনাদের সুযোগ সুবিধা বুঝে, সমস্যা থাকতেই পারে, কোনো সময়তে আপনি জয়েন করতে পারছেন না, তো তখন আপনি রেকর্ডেড দেখছেন, ঠিক আছে, কিন্তু না হলে চেষ্টা করবেন যে সবসময় লাইভ ক্লাস করার। আর যারা আমাদের আনপেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো যদি কিছু সমস্যা থেকে থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কি ধরনের আপনারা জিজ্ঞাস্য জানতে চাইছেন বা কি ধরনের সমস্যা ফেস করছেন। আমার যদি সেই বিষয়টা আয়ত্ত থাকে, আমার যদি জানার মধ্যে থাকে, আমি চেষ্টা করব সেই বিষয় রিলেটেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমেতে সেটাকে সলিউশন করা। অবশ্যই আমি যদি জানি তাহলে আমি নিজে চেষ্টা করব সেটা সমস্যা সমাধান করার। আর যদি কেউ ইচ্ছুক হন যে আমাদের হাত ধরে এগোবেন, আমাদের গাইডেন্সে এগোবেন, আমাদের এক্সপার্টরা যারা রয়েছেন তাদের গাইডেন্সে এগোবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং অ্যাডমিশন অবশ্যই নিতে পারেন। সবসময় আপনাদের জন্য রয়েছি। আশা রাখি যতটুকু জানি তার মাধ্যমে, আমি প্রথমেই বললাম যে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে একটা মানুষ সবটা জানতে পারে না, A to Z জানতে পারে না, তবু আমি চেষ্টা করব যতটুকু আমার আয়ত্তে রয়েছে, জানার মধ্যে রয়েছে, আপনাদের যা কোয়ারিজ আসবে সেটা অবশ্যই সলভ করার। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যা কিছু কোয়ারিজ আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ভালো খারাপ নির্বিশেষে জানান, এবং নির্দ্বিধায় জানান যে ঠিক কি জানতে চাইছেন। চেষ্টা করব যে সেই জানার জায়গাগুলো আপনারা যেগুলো আমাদের কাছে পাঠাবেন সেই জায়গাগুলোকে সলভ করে তুলে ধরার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকুন।